কিভাবে বাজারে ষড়যন্ত্র করে একদম প্ল্যান্ড ওয়েতে রিটেল ট্রেডারদের ট্র্যাপ করা হচ্ছে তা নিয়ে বলবো। যে জেন স্ট্রিট বা জানা স্ট্রিটের যে ব্যাপারটা এসেছে আমাদের সামনে, সেটা নিয়ে একটু আলোচনা করব, যেটা নিয়ে মানে ইন্টারনেটে তেমন কথা বলা যা হচ্ছে না। কারণ রিয়েল ট্রেডার যারা ট্রেড করে, যেমন আমি, জানেন রিয়েলি ট্রেড করি, তারা কি ব্যাপারে মানে তারা কিভাবে এতে প্রভাবিত হয় সেই ব্যাপারটা আজকে তুলে ধরবো। এবং যেটা নিয়ে আপনাদের কিন্তু যারা স্পেশালি রিটেল ট্রেডার বা ইনভেস্টর তাদের একটু সতর্ক থাকা উচিত, সেটা নিয়ে আলোচনা হবে। এবং যার প্রভাব মার্কেটে একটু দেখা যাচ্ছে সেটা নিয়েও বলবো। প্লাস মার্কেট এই যে স্ক্যাম, এটা নিয়ে বলবো। তারপর মার্কেট যে ডাউন যাচ্ছে সেটা নিয়ে আলোচনা হবে। ট্রেডার ইনভেস্টরদের এই সময় মেন্টালিটি কি হওয়া উচিত, থাকা উচিত, সেটা নিয়ে। এবং ফোর্থ পয়েন্টে দেখুন আমি স্কোয়ার করে লিখেছি সাবধান। কেন সাবধান বলেছি সেটা নিয়ে আলোচনা করব, যেটা এই স্ক্যামের সাথে পয়েন্ট 1 আর 4 কিন্তু কো রিলেটেড, সেটা নিয়ে বলবো, মন দিয়ে শুনবেন। তার সাথে সাথে আমি নিজের অ্যাকাউন্ট ওপেন করেও আপনাদের দেখাবো। কারণ এই যে পরিস্থিতিটা চলছে বিগত এক উইক ধরে, যেটা কিন্তু ট্রেডারদের পক্ষে বা ইনভেস্টরদের পক্ষেও খুব একটা ভালো সময় নয়। সেই জায়গায় দাঁড়িয়ে একজন রিয়েল ট্রেডার কেমনভাবে চিন্তাধারা একটু করা উচিত সেটার বোঝাতে গিয়ে আমি আমার অ্যাকাউন্টের উদাহরণ টেনে আনবো, সেটাও একটু বলবো। নিজের পিএনএল একদম ডাইরেক্টলি ওপেন করে, জানেন আমি ট্রান্সপারেন্টলি এখানে সবকিছু আপনাদের সামনে করি। চলুন শুরু করি। প্রথমে চট করে আমি একটু আমার পিএনএলটা দেখিয়ে নিই। এই অ্যাকাউন্টটা আপনারা জানেন, যেটা 7 লাখ রুপিস নিয়ে আমি শুরু করেছিলাম মে মাসে আপনাদের সামনে। সেটার যদি আগের ভিডিওতে আপডেট দেখেন, এই ফাঁকে বলে রাখি, বিগত 1-2 উইক ধরে একটু আমার ভিডিও আসেনি। আমি একটু নিজেও ব্যস্ত ছিলাম, প্লাস একটু শরীরটাও খারাপ ছিল, সুতরাং তার জন্য একটু ইরেগুলার হয়ে গেছি। এইবার থেকে কিন্তু রেগুলার ভিডিও পাবেন। ধরুন 2 সপ্তাহ আগে যখন আমার জুন মাসের পিএনএলটা আমি দেখিয়েছিলাম, সেখানে আপনারা দেখেছিলেন 13,84,000 টাকা প্রফিট ছিল 7 লাখ ক্যাপিটালের উপর। যে ওই মাসটা দারুণ গেছিল, কারণ আমি বিগ মুভ একটা ধরতে পেরেছিলাম, যেটা 25,000 থেকে 25,600 নিফটি মুভ করেছিল। তার সাথে সাথে বিভিন্ন স্টকও অনেক পার্সেন্ট মুভ করেছিল, তার সাথে সাথে সেই মুভগুলোকে ধরা গেছিল। আজ এবার চট করে আমি যদি আমার পিএনএল এ চলে আসি, সেখানে মানি ট্রেডার্স ডায়েরি, একবার হ্যাঁ ট্রেডার্স ডায়েরিটাই আছে বাই ডিফল্ট। আচ্ছা আমি ফান্ডস একটু রিফ্রেশও করে দিই। ঠিক আছে, ট্রেডার্স ডায়েরিটা এলো। এবার যদি আমি এইখানে যাই, আপনার মে মাসে শুরু হয়েছিল। মে মাসে দেখুন 7 লাখ ক্যাপিটালে দিয়ে 2,47,000 প্রফিট হয়েছিল নেট রিয়ালাইজড, এটা কিন্তু নেট। তারপরে যদি দেখেন জুন মাসটা অনেক ভালো গেছিলো, সেখানে 1384 এর মতো হয়েছিল, 13,84,000। মার্কেট খুব সদয় হয়েছিল। এই মাসে 2 সপ্তাহ গেছে, 13ই জুলাই আজকে, সেখানে কি হয়েছে একটু দেখে নিই। দেখেন কম্পারেটিভলি যদি আপনি কম্পেয়ার করেন প্রিভিয়াস মাসের ক্ষেত্রে, যেখানে 13 লাখ টাকা এসেছিল, পার্সেন্টেজ টার্মসে অনেক বেশি, তার তুলনায় এই 2 সপ্তাহ কিন্তু অনেকটা কম রিটার্ন এসেছে, অনেকটা কম রিটার্ন এসেছে। ভেঙে পড়ার কারণ আছে? একদমই নয়, একদমই নয়। কারণ 1,06,000 টাকা যে নেট প্রফিট, হ্যাঁ সব কিছু চার্জেস ব্রোকারেজ সব কিছু কেটে, সেটা কিন্তু যথেষ্ট ভালো ফর জুলাই। কেন বলছি? মার্কেট এই সময় এরকম ছিল, তাই জন্য যেসব ট্রেডাররা একটু ভাবছেন যে ও মার্কেট তো খারাপ চলছে, এই সময় আমি আগের মাসে হয়তো ভালো রিটার্ন করেছিলাম, সেটা রিপিট করতে পারছি না, তার জন্য ডিপ্রেসড আছি, না, ওরকম করবেন না। মার্কেট সবসময় সব রিটার্ন সমান দেয় না। ইভেন এই মাসে আমার নেগেটিভ রিটার্নও হতে পারে, বা মাসটা তো এখনো শেষ হয়নি, হতে পারে কোনো মাসে ট্রেডারদের নেগেটিভ রিটার্নও হয়, আবার কোনো মাস পুষিয়ে দেয়। এইভাবেই ট্রেডারদের জার্নিটা থাকে। সুতরাং সব মাসে যে একই রকম আপনার মানে পারফরমেন্স হবে সেটা নয়। এইটা বলছি মেন্টালিটি ক্লিয়ার করার জন্য, কারণ এই 1-2 মাস, এই জুলাই মাসটা একটু খারাপ চলছে বাজারের পক্ষে এবং ট্রেডারদের ক্ষেত্রেও। এবার আমি জানা স্ট্রিটের স্ক্যামে আসবো, তাহলে ব্যাপারটা আরও আপনাদের ক্লিয়ার হবে। এইটুকুনি জাস্ট বললাম। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, 2 সপ্তাহের মধ্যে 7টা দিন আমি ট্রেড করেছি, 7 ট্রেডিং ডেজ, তার মধ্যে ইন প্রফিট ডেজ কিন্তু আমি 3 দিন আছি। তার মানে 4 দিন আমার কিন্তু লস মেকিং ট্রেডও হয়েছে, আপনি ধরতে পারেন। তার মানে লস মেকিং ট্রেডের দিন আমার বেশি।
তা সত্ত্বেও আমি পজিটিভে আছি কেন? যখন লস হয় আমি তাড়াতাড়ি স্টপ লসটা কেটে দিই, লসটা আমি কম রাখি, আর যখন লাভ হয় আই লেট রান মাই লাভ মেকিং বা প্রফিট মেকিং ট্রেডস, তার জন্য আমার প্রফিটের পরিমাণটা বেশি হয়। সেই অনুযায়ী কিন্তু রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনটেন করার জন্য দেখতে পাচ্ছেন পজিটিভে এখনো আছি। ঠিক আছে, দেখা গেল। আর যদি ওভারঅল দেখেন আপনারা, মোটামুটি যদি দেখেন, আমি যদি এখানে মানে মানিতে আসি, জার্নাল পে ইন পে আউটস না, কোথায় আসবো, ট্রেডার, হ্যাঁ এখানেও যদি আসে, তাহলে 7 লাখ ক্যাপিটাল এখন দাঁড়িয়েছে 22,61,000, যেখানে আমি 65,000 টাকা কিন্তু উইথড্র করেছিলাম। তাহলে সেটাও যদি নিয়ে নেন তাহলে মোটামুটি 23 লাখ টাকা গেছে। 7 লাখ ক্যাপিটালে 23 লাখ টাকা ইনকাম, এই মানে 23 লাখ টাকা টোটাল ক্যাপিটাল হয়েছে, যার মধ্যে মেন ক্যাপিটালটাও আছে। সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা রিটার্ন। আমি চট করে একটা জাস্ট আপনাদের মোটিভেশনের জন্য করছি। এখানে যদি পে ইন পে আউটসে যাই, সেখানে আমি জাস্ট একটু দেখিয়ে দিই আপনাদের। যখন মে মাস থেকে এটা তো শুরু করেছি, তো আমি এপ্রিল 1 তারিখ থেকেই নিই। আপাতত কি কি ট্রানজ্যাকশন হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন এখানে। এই ট্রানজ্যাকশনটা তো ফেলিয়ার, এটা ছেড়ে দিন। ফান্ডস অ্যাডেড যদি দেখেন, ওই 7 লাখ রুপিসই আমি অ্যাড করেছিলাম, সেটা দিয়েই ট্রেড করেছিলাম, মাঝখানে উইথড্র করেছি 65,000, সেটাই চলছে। তার মানে 7 লাখ ক্যাপিটাল এখন 23 লাখ ক্যাপিটালে গিয়ে দাঁড়িয়েছে। তাহলে মার্কেট পয়সা দেয়, আপনাদের মনে কনফিডেন্স আনার জন্য এই ব্যাপারটা। এখানে আমার কিছু দেখাবার ব্যাপার নয়, জাহির করার ব্যাপার নয়। আপনারা যে ভাবেন যে শেয়ার মার্কেটে পয়সা নেই, না, আছে, কিন্তু তার জন্য পরিশ্রম করতে হয়। আমার পিছনে 18 বছরের এক্সপিরিয়েন্স আছে। প্রথমের দিকে আমিও লস মেকিং ছিলাম। 2011-12 আমার পিএনএল স্টেটমেন্ট দিয়ে এই ভিডিও চ্যানেলে বলা আছে, দেখে নেবেন। আমিও লস মেকিং ট্রেডার ছিলাম, তারপর আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করেছি, আস্তে আস্তে নিজেকে শুধরেছি। ঠিক আছে, তারপর মার্কেট আমাকে এই রিওয়ার্ডটা দিচ্ছেন। যারা একদিনে ভালো করবেন ভেবে নেন যে একদিনে বড়লোক হয়ে যাব, তাদের জন্য এই মার্কেট নয়। আস্তে আস্তে আপনারা পরিবর্তন হবেন এবং নিজেকে সবসময় ভাববেন যে আপনি আজকের আমির থেকে কালকের আমি কি একটু বেটার করছেন, মানে গতকাল, মানে আপনি যে আগের দিন ছিলেন তার থেকে আজকে কি একটু ভালো ট্রেডার হয়েছেন, ব্যাস ওইটা যদি হয় যে আপনি দিন দিন বা মাসের পর মাস উন্নতি করছেন, দেন ইউ আর ডুইং আ গুড জব। ঠিক আছে, এইটুকুনি বলা থাকলো। এবার আসুন, এবার আমি আসবো যে সম্পর্কে, যে জেন স্ট্রিটের যে স্ক্যামটা হয়েছে। আপনারা জানেন জেন স্ট্রিটের যে স্ক্যামটা হয়েছে, প্রথম কথা বলি তারা কি করেছে, একটু সংক্ষেপে বলি। মার্কেটকে ম্যানিপুলেট করে, মানে তারা কল পুট ওরকম কিনে রাখতো, বাই করে রাখতো, কিছু কিছু ক্ষেত্রে সেল করে রাখতো, তারপর একটা পার্টিকুলার স্ট্রাইক প্রাইসের জায়গায় বাজারটাকে এক্সপায়ারি করাতো। মানে ধরুন একটা ছোট্ট উদাহরণ দিই, ধরুন তারা 25,000-এর কল আর পুট দুটোই সেল করে রেখেছে 25,000 লেভেলের। এবার তারা কি করতো, মার্কেটও ধরুন ওর কাছাকাছি চলছে, মার্কেটকে কি করতো, ওরা একটা ন্যারো রেঞ্জে ফিক্সড করে দিত। মাঝে মাঝে দেখবেন এক্সপায়ারিতে নিফটি মাত্র 20-30-40 পয়েন্টের রেঞ্জের মধ্যে আটকে আছে। মানে 25,000-এ এক্সপায়ারি করাতে চাইলে 24,980 থেকে শুরু করে 25,020 এর মধ্যেই মার্কেট ঘোরাফেরা করছে। কখনো 25,020-তে চলে যাচ্ছে, আবার নেমে এসে 25,009 বা 24,990 এরকম জায়গায় আসছে, আবার উঠে যাচ্ছে। এরকম করে মোটামুটি ওর কাছাকাছি সারাদিন ধরে মার্কেটকে রেখে ওরা কি করতো, কল আর পুট দুটোরই প্রিমিয়াম পকেটস্থ করতো। সকালেই যখনই মার্কেট ওপেন হতো, ওই একটা স্ট্রাইক প্রাইসের কল পুট সেল তারা করে দিত। তারপর সারা দিন ধরে ম্যানিপুলেট করে বাজারকে, মানে ওই স্টকগুলোকে কেনা বেচা, ক্যাশ মার্কেটে যেমন ইন্ডেক্সকে ম্যানিপুলেট করা যায়, ওই করে তারা একটা পার্টিকুলার জায়গায় ইন্ডেক্সকে কিন্তু এক্সপায়ারি করাতো। তাই জন্য আমি যখন যখন লাইভ সেশনেও থাকতাম আপনাদের সামনে অনেক সময় বলেছি, স্টুডেন্টদেরকে তো বলেইছি, দেখো একটা পার্টিকুলার জায়গায় মার্কেটকে কিন্তু শেষ করাবার প্ল্যান চলছে। বড় বড় প্লেয়াররা স্ট্র্যাডেল করে কিন্তু রোজগার করার চেষ্টা করছে। দেখুন, স্ট্র্যাডেল করে রোজগার করাটা খারাপ নয়, কিন্তু ওই স্ট্র্যাডেলটা পার্টিকুলার একটা স্ট্রাইক প্রাইসে আপনার মতন করে ম্যানিপুলেট করা ইন্ডেক্সকে, ওইটা একটা খারাপ জিনিস। এবার যেটা সব থেকে মানে আমার পার্সোনালি খারাপ লাগছে, আপনারাও মতামত জানাবেন, সেটা হচ্ছে, দেখুন সেবির মত অনুযায়ী, সেবি মাত্র 20 দিনের ওদের ট্র্যাক রেকর্ডে এরকম দেখে সেটা 4,800 কোটি টাকা বলেছে। যে ব্যক্তি
এই যে একটা ম্যানিপুলেশন হচ্ছে জেন স্ট্রিট দ্বারা, সেই জিনিসটা সেবির সামনে আনে সেই লোকটার আপনি বিভিন্ন ইন্টারভিউ টিভি চ্যানেলে দেখেছেন। সেই লোক বা সেই ব্যক্তি, তাকে আমরা মানে খুব থ্যাংক ইউ জানাবো যে সে করেছে এই ব্যাপারটা। তিনি কিন্তু বলছেন যে বিগত 1.5 থেকে 2 বছর ধরে এই কাজটা করছে জেন স্ট্রিট এরকম। তো বিগত 1.5-2 বছরে তার কথা অনুযায়ী কিন্তু 36,000 কোটি টাকা থেকে 43,000 কোটি টাকার মতো স্ক্যামটা হয়েছে। ঠিক আছে, 4,800 কোটি টাকা নয়, 43,000 কোটি টাকার মতো স্ক্যাম কিন্তু এই জেন স্ট্রিট করেছে এই বিগত 2 বছরে, যেটা প্রফিট রোজগার করেছে ডিউ টু মানে ম্যানিপুলেটিং দ্য মার্কেট। অবাক কারণ হলো এই ব্যাপারটা সেবি নিজে থেকে ধরেনি। হ্যাঁ, আবার বলছি, সেবি নিজে থেকে ধরতে পারলো না এই ব্যাপারটা। একজন থার্ড পার্টি, উনি একজন ফান্ড ম্যানেজার, আমি যতদূর শুনেছি বা ওনার ইন্টারভিউ শুনেছিলাম, উনি দুবাই বেসড আছেন, কিন্তু অনেক ফান্ড, ইন্ডিয়ান ফান্ড অনেক ম্যানেজ করেন, এরকম করেন যে প্রাইভেট ইকুইটি বা হেজ ফান্ডগুলো আছে সেগুলো থেকে, এবং সেখান থেকে কিন্তু অ্যাজ আ মার্কেট পার্টিসিপেন্ট তিনি বুঝেছিলেন এইটা, এবং তিনি সেবির কাছে সেই ব্যাপারগুলো বলেন এবং জানেন বড় ট্রেডার বা বড় ইনভেস্টরদের যারা ফান্ড ম্যানেজ করে তাদের কথা সেবি একটু শোনে, এক্ষেত্রে শুনেছে, এবং শোনার পর কিন্তু তারপর তারা দেখেছে হ্যাঁ সত্যি তো এই ব্যাপারটা হচ্ছে, তারপর তারা অ্যাকশনে নেমেছে। আমার প্রশ্ন হলো, সেবি তো নিজে থেকে এটা করা উচিত। 2 বছর হয়ে গেল, নাকের নিচ দিয়ে এই ব্যাপারগুলো হচ্ছে, সেবি এগুলো জানতেই পারলো না? তাহলে সেবির কমপ্লায়েন্স টিম কোথায়? হ্যাঁ, 2 বছরে যেসব রিটেলদের ট্রেডারদের ক্ষতি হলো, কারণ একজনের যদি মার্কেট ম্যানিপুলেশন করে প্রফিট করে, অপশন ইজ আ জিরো সাম গেম, বা ফিউচার অ্যান্ড অপশন মার্কেট ইজ আ জিরো সাম গেম। তাহলে একজন যদি একটা অসৎ উপায়ে প্রফিট রোজগার করে, তাহলে তো সেটা কার পকেট দিয়ে যাচ্ছে? আমার আপনার রিটেল ট্রেডারদের পকেট দিয়েই যাচ্ছে। সেক্ষেত্রে সেবি তো বলে যে সেবি রিটেল ট্রেডারদের মাসিহা, এবং আমিও মনে করি যে অনেক ভালো রেগুলেশন তারা মাঝে মাঝে আনেন, ঠিকই। তাহলে মাসিয়া হয়ে তারা 2 বছর ধরে এই ব্যাপারটা হতে কি করে দিল? তাদের কমপ্লায়েন্স টিম ধরতে পারলো না? হ্যাঁ, 1 মাস 2 মাস হলে বোঝা যেত, কিন্তু 2 বছর। যিনি এই ব্যাপারটা ধরেছেন তিনি বলছেন যে আমরা মার্কেট পার্টিসিপেন্টরা বুঝতে পারছিলাম যে একটা পার্টিকুলার জায়গায় এক্সপায়ারি করা হচ্ছে, এটা আমি আপনিও বুঝতে পারছিলাম। একবার মনে করে দেখুন, কিন্তু আমি আপনার কথা তো সেবি শুনবে না। হ্যাঁ, ছোট আমরা রিটেলার, কে কথা শোনে? আমরা চিঠি লিখলেও কেউ দেখতে যাবে না। কিন্তু আমি বলছি, তাহলে এই ব্যাপারটা যদি আমার আপনাদের চোখে একটু উদ্ভট লাগে, হ্যাঁ, মাঝে মাঝে আমার স্টুডেন্টরা বলতো স্যার আজকে মাত্র এই 20 পয়েন্টের মধ্যে 30 পয়েন্টের মধ্যে ইন্ডেক্সকে রাখা হচ্ছে, 25,000-এর ইন্ডেক্সকে। ঠিক আছে, আমিও আপনাদের এখানে অনেকবার ভিডিও করেছিলাম যে অপারেটরদের থেকে সাবধান। তো এবার এই যে ব্যাপারটা হচ্ছে, সেটা সেবিতে তো অনেক তাবর তাবর কমপ্লায়েন্স টিম আছে, তারা এটা ধরতে পারলো না। সেটা একটা মার্কেট প্লেয়ারদের থেকেই আসবে, এবং 2 বছর এটা হতে দিল। এবার আমার প্রশ্ন, প্রত্যেক এই যে এরা যে লাভটা করলো, যে 43,000 কোটি টাকা বা সেবির ইনিশিয়াল অনুযায়ী যে 4,800 কোটি টাকা, এটা তো আমার আপনার পকেট থেকেই গেছে, রাইট? তাহলে সেবি কি এই ব্যবস্থাটা নেবে? সেবির কিন্তু বা এনএসির বিএসসি প্রত্যেকের কিন্তু ইনভেস্টর প্রোটেকশন ফান্ড আছে, সেই ফান্ডে কিন্তু আমি আপনি টাকা দিই। প্রত্যেকটা দেখবেন আপনার যে ব্রোকার স্টেটমেন্ট আসে বা দিনের শেষে আপনারা কিন্তু তাতে পয়সা দেন এনএসির ফান্ডে। প্রত্যেকের এনএসি বিএসসি বলুন, প্রত্যেক এক্সচেঞ্জের কিন্তু এরকম ইনভেস্টর প্রোটেকশন ফান্ড আছে। তাহলে এই যে লসটা, এই যে লাভ ওর হয়েছে জেনা স্ট্রিটের, তার মানে লোকসানটা রিটেলের পকেট থেকেই গেছে। তাহলে ইনভেস্টর প্রোটেকশন ফান্ড থেকে কি সেই রিটেলারদের কম্পেনসেশন করা হবে? এই প্রশ্নটা তো থাকে। এই প্রশ্নটা যদি আপনারও থাকে, প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন যে আমরা কোথায় বাস করছি, কেন এরকম হচ্ছে। একটা একটা মানে আমেরিকান কোম্পানি, জেনা স্ট্রিট আমেরিকান বেসড এফআইআই বা কোম্পানি, তারা এখানে 2 বছর ধরে আমাদের আমাদের ইন্ডেক্সকে, এবং ইন্ডেক্স এটা নয় যে পাতি স্টক ফক, ইন্ডেক্সকে ম্যানিপুলেট করছিল। হ্যাঁ, সেটাকে থেকে তারা পয়সা রোজগার করলো। কাদের ক্ষতি করে? ভারতীয়দের রিটেলারদের ক্ষতি করে যেটা করলো। তাহলে মানে এটা কি উচিত নয় যে ওই কোম্পানি এখন যে সেবি যে চার্জ করছে জানা স্ট্রিটকে যে এত ফাইন, সেই ফাইনের টাকাটা নিয়ে সেই রিটেলরা যারা লস করেছে তাদের মধ্যে একটু ভাগ করে দেওয়া,
বা কিছুটা কম্পেনসেট করা। আমি জানি মেথডটা খুব কঠিন হবে, এই হবে, কিন্তু করতে চাইলে তো করতেই পারে। নাকি ওই জেন স্ট্রিটের থেকে হয়তো টাকা আদায় করা হবে কিছুটা ফাইন হিসাবে, এবং সেটা ওই এনএসি বিএসির ইনভেস্টর প্রোটেকশন ফান্ডেই জমা পড়ে যাবে এবং তার থেকে সুদ এক্সচেঞ্জরাই কামাবে। তাই কি হওয়া উচিত? আপনার কি মনে হয়? বা ফাইনটা গভর্নমেন্টের পকেটে চলে যাবে, তা তো হওয়া উচিত নয়। কারণ এই যে লাভটা ওরা করেছে, সেই লাভটা তো আমার আপনার রিটেল ট্রেডারদের পকেট মেরেই করেছে। ব্যাপারটা আমার এখানেই খারাপ লাগে যে এইখানে কিন্তু পার্টিকুলার কম্পেনসেশনের কোনো ব্যবস্থা নেই। যেখানে ফ্রড আমি মানে যে কমপ্লায়েন্স আছে সে ধরছে না, সে কোথায় করছে, সেবি কি করছে, সেবি ইউটিউবারদের পিছনে অনেক লেগেছে। হ্যাঁ ঠিক আছে, কয়েকজন ইউটিউবার খারাপ আছে আমি জানি, ডাইরেক্ট আমি মানে কি বলে অ্যাডভাইস দিতে পারি না, সেখানে অ্যাডভাইজার অনেকে দিচ্ছে, এগুলো উচিত নয়, আমিও মানছি, ঠিক আছে, ইটস ওকে। কিন্তু যেগুলো বড় মাপে চুরি হচ্ছে সেগুলোও তো দেখা উচিত সেবির দায়িত্ব। দেখুন, কেউ এত ওপেনলি রেগুলেটর নিয়ে বলে না, আমি ওপেনলি বলছি কারণ আমার সেবির ওপর পূর্ণ আস্থা আছে। কিন্তু আস্থার জায়গাটা আস্তে আস্তে তো টলমলো হয়ে যাচ্ছে যখন আমি দেখতে পাচ্ছি একজন থার্ড পার্টি, অন্যান্য লোকেরা বলার পর সেবি অ্যাকশন নিচ্ছে, আর অন্যান্য লোকেরা না বলাতেই সেবি নিজে শতপ্রণোদিত হয়ে ইউটিউবারদের বিরুদ্ধে এক জিনিসগুলো করছে যাতে ইউটিউবাররা না প্রগ্রেস করতে পারে। হ্যাঁ, এর মধ্যে ভালোও আছে, খারাপও তো ইউটিউবার আছে, খারাপদের প্রতি ব্যবস্থা নাও ঠিক আছে, কিন্তু ভালো ইউটিউবারদের প্রতি কেন ব্যবস্থা নেবে, সেগুলোর প্রতি একটা প্রশ্ন থেকে যাচ্ছে। দ্বিতীয় কথা, লট সাইজ বাড়িয়ে দেওয়া, যেখানে বলা হচ্ছে যে রিটেলাররা নাকি গ্যাম্বলিং করছে, তার জন্যে মার্কেটে ম্যানিপুলেশন বা মার্কেটের ভোলাটিলিটি দেখা যাচ্ছে রিটেলারদের জন্যে। এই যে স্ট্যাম্পগুলো ছাপিয়ে দিয়ে রিটেলারদের জন্যে ভালো করতে গিয়ে লট সাইজ বাড়িয়ে দিচ্ছে, যাতে যারা ভালো রিটেলার, যারা ভালো ট্রেড করতে পারে, তারাও এফএনও থেকে বিরত হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো তো ঠিক নয়, তাই না? মার্কেটকে মানে আমি বলছি নিউট্রাল থাকো যে হ্যাঁ, আমি মার্কেট রেগুলেশন আমি এর দিকেও ভালো করব, আমি যাতে দেখব যাতে সোশ্যাল মিডিয়াতে বাজে কিছু জিনিস না হয়, স্ক্যাম না হয়, সেটাও যেমন আমার দেখার দরকার, তেমন বড় কোনো আমেরিকান কোম্পানি এসে আমার রিটেল ট্রেডারদের ঠকিয়ে নেবে সেটাও তো আমি দেখব। হ্যাঁ, যদি ঠিক আছে আমি পরে ধরতে পেরেছি, কিন্তু এখন যখন ধরতে পেরেছি তখন সেই টাকাটা ওই জন স্ট্রিটের থেকে বা কাউর থেকে নিয়ে কম্পেনসেশন যে বলছো যে এই যে ফাইন করেছে, এত এই যে ফাইন অফ INR 48.4 বিলিয়ন, সেটা কিন্তু ফাইন করেছে জানা স্ট্রিটে, সেই ফাইনের অ্যামাউন্ট যদি পাও, সেই অ্যামাউন্টটা কি রিটেল যারা লস করেছে তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে? এইটা আমার প্রশ্ন। নাকি সেটা সরকারের পকেটেই চলে গেল, ফাইন আদায় করেছি ব্যাস আমার? তা তো হওয়া উচিত নয়। আমার প্রশ্নটা এখানে। এবং আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, ভিডিওটা একটু বড় হলে ক্ষমা করবেন কারণ কেউ ওপেনলি এই কথা নিয়ে বলছে না। কেন আমি আপনি ট্রেড করি তার প্রমাণটা দেখানোর জন্যই এখানে আমি আমার PNL ওপেন করে বললাম, কারণ আমি আপনি ডাইরেক্টলি ইম্প্যাক্টেড উইথ দ্যাট। একটা কথা এখানে বলি, কারণ সবাই তো প্রফিটেবল ট্রেডার নয়, সবাই তো ওই ট্র্যাপটা বুঝতে পারে না, লস তো করবে, এবং লস করলে তার কম্পেনসেশনের ব্যাপারটাও তো সেবির দেখা উচিত, তাই নয় কি? এবার আমি আপনাকে আরেকটা তথ্য দিই, সেটা হচ্ছে এই জেনা স্ট্রিট বা জেন স্ট্রিট যাই বলেন না কেন, এর মতন তো একটা কোম্পানি নয়, আরও তো কিছু কোম্পানি থাকতে পারে। তাদের উপর কি এবার তাদের জন্য কি কোনো সেবি সার্ভেলেন্স টিম কাজ করছে যে এই ব্যাপারগুলোকে দেখার জন্যে? স্টক লেভেলেও তো ম্যানিপুলেট হয়, সেই ব্যাপারগুলোকে দেখার জন্য কি সেবি কোনো কিছু কমপ্লায়েন্স টিম কাজ করছে? ইন্ডেক্সের ম্যানিপুলেশন যদি ধরতে না পারে 1.5-2 বছর ধরে যেটা হচ্ছে, সেটা সেবি যদি ধরতে না পারে যেটা ইন্ডেক্স লেভেলে হচ্ছে, তাহলে তো অন্য লেভেলে কি করে ধরবে আমার যথেষ্ট সন্দেহ থেকে যায়, তাই না? কারণ ইন্ডেক্স তো একদম চোখের সামনে। তো এই জন্য আমি বলছি ব্যাপারটা কিন্তু খুব সন্ধিয়ান। এবং এটা কি করে, আমি দেখুন, সব এফআইআইরা তো চোর নয়, সব এফআইআইরা চোর নয়, সিম্পল ভাষা। যারা ভালোভাবে কাজ করছে তাদেরও একটা ইন্ডিয়ান মার্কেটের প্রতি একটা অনীহা চলে আসবে। কারণ দেখুন, আমার আপনার জন্য ইন্ডিয়া হচ্ছে আমার নিজের দেশ, আমি তো তাতেই ট্রেড করব, হ্যান ত্যান একটা ব্যাপার থেকে যায়, একটা দেশাত্মবিমান একটা ব্যাপারটা থেকে যায়, আর কোনো ওয়েও নেই। কিন্তু এফআইআইদের তো সারা বিশ্বে ওপেন তাদের কাছে।
তারা যদি দেখে একটা মার্কেটে যেখানে স্ক্যাম হয়, যেখানে ম্যানিপুলেট করে এক একজন পয়সা রোজগার করে, সেখানে আমি থাকতে যাব কেন? আজকে জেন স্ট্রিট লাভ করেছে মানে তো কিছু এফআইআইদের পকেট থেকেও পয়সা গেছে। কারণ যিনি ওই এই স্ক্যামটা ধরেছেন, তিনি যখন ইন্টারভিউতে বলেছেন যে যখন যেখানে অন্যান্য এফআইআইদের এফএনওর রিটার্ন যদি ধরুন আমি কথার কথা বলছি 10 টাকা হয়, সেক্ষেত্রে জেন স্ট্রিটের 1 বছরের প্রফিট ওই মানে হয়তো 1000 টাকা, এরকম মানে এত পার্সেন্ট বা এত গুণ বেশি রিটার্ন হয়েছে অন্যান্য এফআইআইদের তুলনায়। তার মানে কি? তার মানে অন্যান্য এফআই হলে আমরা কি ভাববো, বাবা আমার তো কম ইনকাম হচ্ছে, আর অন্যজন আমাকে স্ক্যাম করে, মানে আমিও মার্কেটে আছি মানে আমিও স্ক্যামড হয়েছি, আমাকে স্ক্যাম করে রোজগার করেছে, তাহলে আমি এই মার্কেটে থাকবো কেন, যাই অন্য মার্কেটে। এরকম প্ল্যানও মানে এরকম মানসিকতা যে আসতে না পারে তা কিন্তু নয়, একটা বিশ্বাসের তো ব্যাপার থাকে। আর কোথায় হচ্ছে, হ্যাঁ একটা পার্টিকুলার স্টকে হলো, স্টক অনেক অপারেটর দ্বারা চালিত হয়, আমি আপনি অনেকেই জানেন, ঠিক আছে সেটা হতে পারে, কিন্তু এটা ইন্ডেক্স। আবার কি করে, আবার যেদিন ওরা ধরুন যেদিন কল পুট বাই করে রাখে, সেদিন আবার ইন্ডেক্সকে ওই দিকে, ধরুন কল বাই করে রাখলো, তারা ইন্ডেক্সকে উপরের দিকে বাড়িয়ে দেওয়ার খুব প্রবণতা করে। তাতে কি হয়, যেই বাড়িয়ে দিল, যেখানে হয়তো কল রাইট করে রেখেছেন, ধরুন আমি আপনি অনেক রিটেলাররা অনেক দূরের কল রাইট করে রেখেছি 200 পয়েন্টের, দেখলেন সেই আপনি ট্র্যাপড হয়ে গেলেন, কারণ ওরা মার্কেটকে উপরের দিকে ভাগাচ্ছে, কারণ ওদের তখন কল কেনা আছে, জেন স্ট্রিটের কল কেনা আছে, ওরা সকাল 9:16 9:20 কল কিনে নিয়েছে অনেক পরিমাণে, তারা মার্কেটকে উপরে ওঠাচ্ছে। আবার যেদিন পুট কিনে রেখেছে সেদিন সে মার্কেটকে ইচ্ছা করে সেকেন্ড হাফের দিকে আরো নিচে নামিয়ে নিল, এরকম বহুবার হয়েছে। যারা পুট রাইট করে রেখেছিল তাদের পুট রাইটের তারা ফেসে গেছে, তারা কভার করেছে, সুতরাং সেটা একটা স্পাইরাল এফেক্ট হয়ে মার্কেট আরো নিচে পড়েছে। এরকম অনেক দেখবেন যে বৃহস্পতিবার মার্কেট পড়েছে, আবার শুক্রবার দিন আবার মার্কেট দাঁড়িয়ে গেছে, ওই এক্সপায়ারির একদিনের ওই খেলটা হয়েছে, এরকম অনেকবার হয়েছে, দেখেছেন। এই জন্যই ব্যাপারটা বলছি, এই যে জিনিসগুলো হচ্ছে, এগুলো যদি থার্ড পার্টি অন্যান্য লোকেরা যদি ধরে সেবিকে বলে, সেবি নিজে কি করছিল, এবং এটা 1 বছর ধরে হচ্ছে, এটা আমি বলছি না, এটা 2 বছর ধরে হচ্ছে, উনি বলছেন যিনি এই কথাটা সেবির সামনে এনেছিলেন এবং সেবি যার জন্যে ব্যবস্থাটা নিয়েছে। ওনার ইন্টারভিউ আপনি সিএনবিসি, জি বিজনেস সব জায়গায় পাবেন। 1.5 থেকে 2 বছর, আই এম রিয়েলি অ্যামেজ যে আমরা কোথায় ট্রেড করছি, ঠিক আছে। এবার আমার প্রশ্ন, যা হওয়ার হয়ে গেছে, এই যে ফাইনটা পাওয়া যাবে, এটা কি রিটেল ট্রেডারদের মধ্যে ভাগ করে দেওয়া হবে যারা লস করেছে? আমার শুধু প্রশ্ন এটা। ঠিক আছে, এই একটা প্রশ্ন ছুঁড়ে দিলাম, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবার আসি ভারতীয় মার্কেটের উপর। ভারতীয় মার্কেট যদি দেখেন, উপর থেকে একটা ব্রেকআউট দিয়েছিল 25,600-তে, যদিও 25,000 লাস্ট হচ্ছে 25,050, 25,050 যদি ভেঙে যায় তাহলে আবার এই যে কনসোলিডেশন, যে দুটো লাইন আপনাদের সামনে বিগত 2 মাস ধরে আমি টেনে দিয়েছিলাম, তার মধ্যে আবার ও ঢুকে যাবে, তার মানে এই ব্রেকআউটটা ফেলিয়ার হিসাবে তখন ধরা হবে। আমার মনে হয় দেখুন, এইখানে যে কনসোলিডেট অনেক দিন বা অনেক মাস করতে পারে না এমন কিন্তু নয়, পারে, কারণ দেখুন সামনেই লাইফ হাই 26,000 তো সামনেই, যদি দেখেন আর 1000 পয়েন্ট মাত্র, পার্সেন্টেজ টার্মসে দেখতে গেলে 4-5%, তাহলে তার সামনে কিন্তু কনসোলিডেট একটু কিছু মাস ধরে করবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা হতে পারে। এটা হলেই যে নিফটি একদম খারাপ বা উইক হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। একটা দিকে আমার ভালো লাগছে যে রিটেল ইনফ্লো মিউচুয়াল ফান্ডে কিন্তু জুন মাসে 27,000 কোটি টাকারও উপরে এসেছে, যেটা কিন্তু একটা রেকর্ড সংখ্যা, তো সেটা একটু মাথায় রাখবেন। সুতরাং এমনি মার্কেটে ঠিক আছে, কিন্তু সেন্টিমেন্টটা একটু উইক হয়েছে, আমি বলবো সেন্টিমেন্টটা চার্ট অনুযায়ী উইক নয়, চার্ট অনুযায়ী আবার কনসোলিডেশন জোনের মধ্যে ঢুকে যাচ্ছে, এটা আমার মনে হচ্ছে। তাই জন্য এখন আমি পার্সোনালি ট্রেড হিসাবে কি করছি, ট্রেড হিসাবে লং ট্রেডগুলো থেকে বিরত রয়েছি, এখন নয়, একটু দেখে নিই যে নিফটি 25,000 25,050 এই লেভেলটাকে কি করে, যদি আবার 25,050 ভেঙে ওই এই লেভেলের মধ্যে ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু আমি আবার সাইডওয়েজ যে স্ট্র্যাটেজিগুলো হয় সেগুলোর উপর নজর রাখবো, এবং তারপর আমি ওই স্টক স্পেসিফিক সুইং ট্রেডিংয়ে যাব, যে স্টকগুলো ওই মার্কেট সাইডওয়েজ থাকলেও যখন উপরে যাচ্ছিল সেই রকম ধরনের চার্ট প্যাটার্ন অনুযায়ী আমি তখন ট্রেড করব, আপাতত একটু দাঁড়িয়ে যাব। তাই জন্যই দেখছেন আমি আমার নিজেরও পোর্টফোলিওতে মানে ট্রেডিংয়ের এখানে দেখিয়েছি যে এই যে 1 লাখ টাকা প্রফিট দেখেছেন, এটা আসলে 1.5 লাখ 1,70,000 ছিল, লাস্ট 1 সপ্তাহের মধ্যে একটু আমার কিছু স্টপ লস হিট
হিট হয়েছে, ওপেনলি বলছি। বিইএল নেওয়া ছিল, তাতে আমার স্টপ লস হিট হয়েছে। মিড ক্যাপ ইটিএফ নেওয়া ছিল, তাতে আমার স্টপ লস হিট হয়েছে। আমার ডিফেন্স ইটিএফ নেওয়া ছিল, তাতে আমার স্টপ লস হিট হয়েছে। হ্যাঁ, লাস্ট পজিশনের স্টপ লস হিট হয়েছে। মানে ডিফেন্স ইটিএফে আমি কিন্তু যখন অনেক নিচে ছিল, মনে করে দেখুন ওই সিজ ফায়ারের ঘোষণার পর থেকে কিন্তু আমার পজিশন নেওয়া ছিল, তাতে আমি 3-4 রাউন্ড প্রফিট বুক করে নিয়েছি। ঠিক আছে, এই যে জুন মাসে আমার 13,84,000 টাকা প্রফিট দেখলেন, তার একটা মানে সিংহভাগ কিন্তু ডিফেন্স সেক্টর থেকে এসেছে। আমি 3-4 রাউন্ড ওতে খেলে নিয়েছি, প্রফিট বুক করে নিয়েছি। লাস্ট যে আমি ট্রেডটা নিয়েছি তাতে স্টপ লস হিট হয়েছে, যেখানে রেখেছিলাম সেটা ঠিক আছে। 3বার প্রফিট, 4বার প্রফিট দিয়েছে, একবার সে আমার লস দিয়েছে, ইটস ওকে, তাতেও আমি ঠিকঠাক আছি। তো এইভাবে সেগুলো হয়েছে, এটা একটু মাথায় রাখবেন, যেহেতু বাজার একটু নিচের দিকে এসেছে। 25,000 থেকে 25,050 এই লেভেলটা ইম্পর্টেন্ট। এই লেভেলটা যদি না থাকে তার মানে আবার কনসোলিডেশন জোনে ঢুকে গেছে, মার্কেট উইক হয়ে যায়নি, কনসোলিডেশন জোনে ঢুকেছে। ঠিক আছে, মানে একদম শর্টের ব্যাপারটা হয়নি, এইটা মনে রাখবেন। কনসোলিডেশন জোনে ঢুকলে এইখানে যেমন আমার স্ট্র্যাটেজিগুলো ছিল সেই অনুযায়ী হবে, স্টক স্পেসিফিক একটু যেতে হবে। ওই ডাইরেক্ট একটা ইন্ডেক্স কিনে নিলাম আর ওই যে ইন্ডেক্স ইটিএফ কিনে নিলাম আর সেটা দুমদাম চলতে থাকবে, যেমন ধরুন মিড ক্যাপ ইটিএফ কিনে নিলাম বা নিফটি ইটিএফ কিনে নিলাম এবং সেটা দারুণ রিটার্ন দেবে, তা নয়। কারণ সাইডওয়েজ মার্কেট হয়ে গেছে, তখন একটু স্টক স্পেসিফিক আমাকে যেতে হবে। যদি ওর মধ্যে আসে তখন কীরকম ট্রেডার হিসেবে স্ট্র্যাটেজি থাকবে সেটা নিয়ে আলোচনা করব। তবে আপাতত আমার কোনো কিছুতে লং পজিশন এখন নেই, এখন আমি মার্কেটকে একটু অবজার্ভ করছি। এটা হলো মার্কেটের ব্যাপার। লেভেলটাও বলে নিলাম। খারাপ কখন হবে? খারাপ যদি 24,500 ভেঙে যায়, দেন ইট ইজ খারাপ। তাহলে কিন্তু ব্রেকডাউন হবে একটা কনসোলিডেশনের, তখন আমি মার্কেটের শর্টিংয়ের পজিশনও দেখব। ঠিক আছে, 24,500 সেটা হতে অনেকটা দূর আছে এখনো। আচ্ছা, এবার আমি ব্যাংক নিফটিতে আর এলাম না আলাদা করে। ব্যাংক নিফটিও নিফটির মতোই ব্যাপার, এখানেও এই মোটামুটি এও একটু কনসোলিডেশন জোনেই ঢুকছে। এবার দেখা যাক, আরেকটু নিফটি ব্যাংক নিফটিকে দেখতে হবে যে ব্যাংক নিফটি এই কনসোলিডেশন জোনে ঢোকে কিনা। এই কনসোলিডেশন জোন মানে আমি একটু যদি ড্র করে দিই, সেটা হচ্ছে এইখানে, এই জোনটা একদম যেখানে আছে 56,500 নিচে যদি ট্রেড করে, 56,500 নিচে যদি ট্রেড করে, তাহলে ও আবার কনসোলিডেশন বক্সে ঢুকে যাবে বলে টেকনিক্যালি দেখা যাবে। তখন একটু দেখা যাবে। আপাতত ঠিক আছে, মানে অতটা খারাপ নয়, অতটা ভালো নয়, মাঝে মাঝে নিউট্রাল ব্যাপার থাকে না, ভিউ এখন নিউট্রাল, মোটামুটি বিয়ারিশ নয়, বুলিশও নয়, সাইডওয়েজ। আচ্ছা, এইবার আমি চট করে চলে আসি, এইটা তো বললাম, মানে মার্কেট নিয়ে একটু আলোচনা হলো। তারপরে আমি একটু সাবধানের কথাটা বলে নিই, আর বেশি পয়েন্টে যাব না, ভিডিও অলরেডি 30 মিনিটের মতো প্রায় হতে চলেছে। আমি সাবধান যে 4 নম্বর পয়েন্টে লিখেছিলাম সেটা নিয়ে একটু আমি আলোচনা করে দিই চট করে। সাবধান কেন হব? আমার এই জেন স্ট্রিটের যে ব্যাপারটা হয়েছে সেটা আমাকে পার্সোনালি কিন্তু খুব দুঃখ দিয়েছে। মানে কেন দিয়েছে এটা নিয়ে হয়তো বেশি কথা হবে না, 1-2 দিন কথা হলো আবার থেমে যাবে, এরকমই হয়। কিন্তু আমার মনে হয় ঠিক আছে, মানে ইদানিং যা করছে, যেমন ধরুন আপনি ওই 3 মাসের পরের ডেটা করতে পারবেন, কোনো স্টক স্পেসিফিক তেমন আলোচনা করতে পারবেন, এইগুলো যেমন খুব ভালো জিনিস আছে, ঠিক আছে। যেমন সোশ্যাল মিডিয়ায় যত খারাপ জিনিসগুলো হচ্ছে সেগুলোর পিছনে সেবি শতপ্রণোদিত হয়ে তার পিছনে এইগুলো করেছে, যেগুলো খারাপ আছে সেগুলো তো ঠিক আছে, সেগুলো ইটস ওকে। খারাপ জিনিসকে তো রেগুলেটর তো তাই জন্যই আছে যে দেখবে। কিন্তু তার সাথে সাথে যারা বড় ইনভেস্টাররা, মানে বড় এফআইআইরা, বড়রা যারা স্ক্যাম করছে, তাদের কি নিজে থেকে দেখবে না সেবি? আমার প্রশ্ন এটাই, তাদের কি নিজে থেকে দেখবে না? তাদেরও তো দেখা উচিত। এবং ইন্ডেক্স লেভেলে হচ্ছে, ঠিক আছে, আমি সেবিকে বেশি ক্রিটিসাইজ করছি না, যে ঠিক আছে পরে হলেও ওরা যে ধরেছে এটা খুব ভালো। এইবার হচ্ছে দেখার যে এই যে কম্পেনসেশন বা ফাইনের টাকাটা, বা ফাইনের টাকা না পেলেও ইনভেস্টর প্রোটেকশন ফান্ড তো আছে, সেই ফান্ডটাকে কি করব? সেই ফান্ডটা থেকে তো টাকা তো এই সময়ে দিতে হবে যখন আপনি দেখছেন যে ফ্রড হয়েছে, দেখছেন যে ইন্ডেক্স ম্যানিপুলেশনের জন্য রিটেলাররা লস করেছে। এবং আপনারই রিপোর্ট, সেবিরই রিপোর্ট বলেছে যে 90% রিটেল ট্রেডাররা অপশন থেকে, ফিউচার অপশন থেকে লস করেছে। এবং লস করেছে কারণ ওই যে সেই সময় আপনি রিপোর্টটা এনেছিলেন, সেই সময়েই এই জেন স্ট্রিটের ইন্ডেক্স ম্যানিপুলেশনটা এসেছে। তাহলে তাদেরকে কি কম্পেনসেট করা হওয়া উচিত নয় কিছু পরিমাণ হলেও? সে কিভাবে করা হবে, মডেল কি হবে, আপনারা অনেক অভিজ্ঞ লোক আছেন, তারাই দেখবেন, কিন্তু কিছু তো করা উচিত।
এই বিষয়ে আপনার কি মত? এটা যদি না হয় তাহলে কিন্তু সত্যি বলছি হয়তো ট্রেড আমরা করবো ইন্ডিয়ান মার্কেটে, কিন্তু ওই বিশ্বাসের জায়গাটা কিন্তু টলমলো হয়ে যাচ্ছে এবং এটা বারবারই হচ্ছে। ইনভেস্টার যারা ছোট রিটেল ট্রেডাররা, তাদের দেখার কে আছে? তাদের লস হলে দেখবে কে? এই ব্যাপারটা কিন্তু বারবার প্রশ্ন হয়। ওই যে ব্রোকারের গ্লিচের জন্য অর্ডার প্লেসিং এর হচ্ছে না, কিনে রেখেছি সেল করতে পারছি না, এর জন্য যে ইনভেস্টারদের পয়সা যাচ্ছে, কেউ কোনোদিন কম্পেনসেশন পেয়েছেন? পাননি তো। আর এখনো সেটা হবে? বারবার বলছি, প্লিজ প্লিজ সেবিদের উপর যথেষ্ট ভরসা রেখেই বলছি, প্লিজ আপনারা এই ব্যবস্থাটার উপর একটু নজর দিন, এই ব্যাপারটা একটু দেখুন যাতে রিটেল ট্রেডাররা বা রিটেল ইনভেস্টাররা একটু কম্পেনসেশন পায়। ভালো থাকবেন আপনারা সবাই। আপনাদের মতামত কিন্তু এই ভিডিওর নিচে চাই। আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, যেখানে ওপেনলি ট্রান্সপারেন্টলি, ইউটিউবে হয়তো আপনারা বেশি এরকম চ্যানেল পান না যেখানে ট্রান্সপারেন্টলি নিজের পিএনএল মে মাস থেকে আমি শো করছি, অ্যাকাউন্ট একটা শুরু করে আপনাদের সামনে এই কঠিন পরিস্থিতিতেও, যেখানে আপনাদের সামনে আমি ট্রান্সপারেন্টলি সব কিছু দেখাচ্ছি পিএনএল, যেটা হয় না। এবং এই ট্রান্সপারেন্টির জন্য যদি একটু ভালো লাগে, আমারও মোটিভেশনের দরকার হয়, প্লিজ একটু লাইক করে দেবেন ভিডিওটাকে, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আর প্লিজ আপনার একটা কমেন্ট চাই এই যে জেন স্ট্রিটের ব্যাপার নিয়ে, প্লাস আপনার এই মার্কেট সেন্টিমেন্ট নিয়ে ব্যাপারটা নিয়ে একটা কমেন্ট আপনার থেকে আশা করব। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।